হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। এই পরিস্থিতিতে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে স্যার এমন একটি বইয়ের নাম বলুন যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবো বা বেশ কিছু মক টেস্ট সেই বইটিতে থাকবে। তো এই বইটি আমাকে যখন পাঠানো হয়েছিল, বইটি ইনিশিয়ালি দেখে আমার মনে হয়েছিল যে এই বইটি আমি তোমাদের জন্য সাজেস্ট করতে পারি, কারণ এই বইটি তৈরি করা হয়েছে ঠিক তোমরা যা চাইছো এই শেষ সময়ে সেই দিকটিকে মাথায় রেখেই। যদিও রিভিউ ভিডিও করবার জন্য যখন বইটিকে আমি খুব গভীরভাবে দেখতে শুরু করলাম, তখন বেশ কিছু ত্রুটি এই বইটিতে আমার চোখে পড়েছে। তো আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব যে এই স্বল্প সময়ের মধ্যে প্র্যাকটিস বুক হিসেবে এই বইটি কিভাবে তোমাদের জন্য আইডিয়াল হতে পারে এবং নির্দিষ্ট কোন কোন ত্রুটি বা আমার চোখে ধরা পড়েছে বা সেই ত্রুটি সম্পর্কে স্যারের সাথে আমি যখন যোগাযোগ করলাম তখন উনি আমাকে কি বললেন সেই বক্তব্যও আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরব। তো শুরুতেই বইটির আমরা একটি প্রাথমিক ধারণা নিয়ে নিই। তোমরা দেখো, বইটি সাকসেস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি লিখেছেন অধ্যাপক নারায়ণ নন্দী এবং এই বইটি প্রচ্ছদ যদি খুব ভালোভাবে খেয়াল করা যায়, এখানেই কিন্তু বইটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন বলা হয়েছে যে এখানে 50টিরও বেশি প্র্যাকটিস সেটস আছে এবং এর মধ্যে 37টি প্র্যাকটিস সেট আছে চ্যাপ্টার ওয়াইজ এবং 20টি মডেল মক টেস্ট রাখা হয়েছে। এছাড়াও 6000-এরও বেশি ইম্পর্টেন্ট ওয়ান লাইনার আছে, ইম্পর্টেন্ট চার্ট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন পরীক্ষার এই বইতে দেওয়া আছে। আর তো যেটা বললাম যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট আছে, সাজেস্টিভ মক পেপারস আছে। যারা 9-10-এর জন্য পরীক্ষায় বসবে বা 11-12-এর জন্য পরীক্ষায় বসবে, উভয় পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এই বইটি কার্যকর হবে, কারণ সম্পূর্ণ সিলেবাসকে কভার করা হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে, তোমরা একটু দেখে নাও, জুলাই 2025 এবং বইটির যে প্রিন্টেড প্রাইস তা রাখা হয়েছে 595 টাকা। যদিও আমি স্যারের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে এই বইটি 400 টাকাতে বাড়ি বসেই পাওয়া যেতে পারে যদি এই যে মোবাইল নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যদি যোগাযোগ করো, অথবা সাকসেস পাবলিকেশনের যে মোবাইল নাম্বার এই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা বাড়ি বসেই কিন্তু বইটি পেতে পারো। আর কলেজ স্ট্রিটেও অবশ্যই এই বইটি অ্যাভেলেবেল আছে। তোমরা তোমাদের যে লোকাল বুক শপ সেখানেও এই বইটির ছবি দেখিয়ে যদি অর্ডার করো তাহলে তোমরা অবশ্যই বইটি পেয়ে যাবে এবং সেখানে হয়তো তোমরা আরও বেশি ডিসকাউন্ট পেতে পারো। কলেজ স্ট্রিটে গেলে 40% মতন ডিসকাউন্ট তো এই বইতে পাওয়াই যাবে। স্যারের সংক্ষিপ্ত যে পরিচয় তা এখানে দেওয়া আছে। তো তোমরা দেখতে পাবে যে উনি ওনার জীবন শুরু করেছিলেন প্রথমে একটি স্কুল দিয়ে, নবম দশমের টিচার হিসেবে, তারপর 11-12-এর টিচার হিসেবে উনি অন্য একটি স্কুলে যোগদান করেন এবং সেখান থেকে উনি বর্তমানে এখন সরোজিনী নাইডু কলেজের সহকারী অধ্যাপক পদে আছেন। ফলে বুঝতেই পারছো যে স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা যেহেতু আছে এবং এই পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে কিন্তু একটি সঠিক ধারণা ওনার আছে এবং উনি দীর্ঘদিন ধরে এসএলএসটির যে পরীক্ষার্থী তাদেরকে কোচিং দিয়ে থাকেন। ফলে উনি সরাসরি কিন্তু এই বিষয়টার সাথে যুক্ত আছেন। সেটা আমি ওনার যে সম্পূর্ণ বইয়ের যে প্রশ্নের ধরন কিভাবে উনি সাজিয়েছেন সেটা দেখে অনুমান করতে পেরেছি। এই বইটির যে মোট পৃষ্ঠা সংখ্যা তা হচ্ছে, তোমরা দেখো, 488 আর পেজের যে কোয়ালিটি তা কিন্তু যথেষ্টই ভালো আর বইয়ের যে প্রিন্টিং তাও কিন্তু যথেষ্ট ভালো। ফলে এই বইটি পড়তে কোনো অসুবিধা হবে না। তোমরা নিজেরাই খেয়াল করো, খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্নগুলিকে সাজিয়ে দেওয়া আছে। আর বাইন্ডিংও যথেষ্টই ভালো, কারণ গত 7 দিন ধরে আমি এক নাগাড়ে এই বইটিকে দেখে যাচ্ছি, তাতে বাইন্ডিং যে বেশ শক্তপোক্ত তা আমার মনে হয়েছে। এরপরে চলো আমরা বইটির সূচিপত্র দেখে নিই। দেখো, সূচিপত্রকে এখানে বেশ ইন্টারেস্টিংভাবে কিন্তু সাজানো হয়েছে। প্রথমেই খেয়াল করো যে প্রাচীন ভারতের ইতিহাস এবং সেখানে ভারতের ইতিহাসের উপাদান, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, পাল ও সেনদের ইতিহাস এসএলএসটির একদম সিলেবাসকে পর পর চ্যাপ্টারে রাখা হয়েছে
এবং এক্সট্রা যেটা রাখা হয়েছে প্রাচীন ভারতের অন্যান্য কয়েকটি রাজবংশ। এটা থেকেই বোঝা যায় যে স্যারের এই সিলেবাসের ওপর কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে। অনেক সময়ই সিলেবাসের খুব কাছ ঘেঁষে বিভিন্ন প্রশ্ন থাকে, সেই জায়গাগুলো উনি এই অংশে রেখেছেন। এবং এরপর এই সম্পূর্ণ যে প্রাচীন ভারতের সিলেবাস তার ওপর 1 থেকে 8টি প্র্যাকটিস সেট এবং প্রত্যেক সেটে 60টি করে কোশ্চেন রাখা হয়েছে, আমরা দেখব একটু পরে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে সুলতানি যুগ ও বিজয়নগর সাম্রাজ্য, একদম সিলেবাসে যা আছে সেটাকে উনি রেখেছেন। এবং এখানেও দেখো ভারতে মুসলিম শাসনের সূচনা, সুলতানি শাসনের সূচনা, দাসবংশ, খলজি, তুগলক, সৈয়দ ও লোদি বংশ, বিজয়নগর সাম্রাজ্য, এবং এরপর দেখো খেয়াল করে উনি বাংলায় ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ রেখেছেন। কারণ এসএলএসটিতে যখন 2 নম্বরের প্রশ্ন উত্তর আসতো তখন কিন্তু এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন প্রত্যেক বছরই প্রায় 1-2টা থাকতো। তো সেই অভিজ্ঞতার নিরিখে উনি এই অংশগুলোকেও জুড়ে দিয়েছেন। ফলে এই বই থেকে তোমরা ওই ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে রাখতে পারো। এছাড়াও ভক্তি ও সুফি সিলেবাসে বলা না থাকলে উনি রেখেছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যখন 2 নম্বরের প্রশ্ন আসতো এখান থেকেও 1-2টা প্রশ্ন রাখা হতো। ফলে এই জায়গাগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো। এবার দেখো এখানেও সেই একইভাবে প্র্যাকটিস সেট 9 থেকে 11। এরপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা থেকে সুদৃঢ়করণ, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বাবর হুমায়ুন, শেরশাহ তার শাসন ব্যবস্থা, আকবর, এবং তারপর প্র্যাকটিস সেট এইটুকু অংশের ওপর। এর পরের পেজে দেখো এখানে আছে মুঘল সাম্রাজ্যের বিস্তার ও পতন, জাহাঙ্গীরের শাসনকাল, শাহজাহানের রাজত্বকাল, ঔরঙ্গজেবের শাসনকাল, মারাঠা বীর শিবাজি, মুঘল সাম্রাজ্যের পতন, আঞ্চলিক রাজ্যসমূহের উত্থান, হায়দ্রাবাদ, অযোধ্যা, বাংলা ও অন্যান্য। একদম সিলেবাসে যেভাবে মেনশন করা আছে, এটা 11-12 সিলেবাসে মেনশন করা আছে, কিন্তু আমি বলবো 9-10 পরীক্ষার জন্য যারা বসবে তারাও কিন্তু এই অংশটি অবশ্যই দেখে যাবে। তারপর এই অংশের ওপর আবার প্র্যাকটিস সেট। এরপর আধুনিক ভারতের ইতিহাস, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, ঔপনিবেশিক অর্থনীতি, এটা 11-12 জন্য আছে, আদিবাসী উপজাতি ও কৃষক বিদ্রোহ, ওয়াহাবি ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ। এরপর হচ্ছে প্র্যাকটিস সেট। খেয়াল করো যে একটা অংশ শেষ হচ্ছে এবং ওই নির্দিষ্ট অংশের ওপর প্র্যাকটিস সেট রাখা হয়েছে। এরপর ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও সমাজ সংস্কার, এটাকে কিভাবে ভাঙা হয়েছে দেখো। পাশ্চাত্য শিক্ষা ও সমাজ সংস্কার, রামমোহনকে আলাদাভাবে দেখানো হয়েছে, ইয়ং বেঙ্গল, রামকৃষ্ণ বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তারপর প্র্যাকটিস সেট এই অংশের ওপর। জাতীয় চেতনার উন্মেষ ও জাতীয় আন্দোলনের সূচনা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও জাতীয় আন্দোলন, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, এই অংশের ওপর প্র্যাকটিস সেট। ভারতের জাতীয় আন্দোলন, স্বাধীনতা লাভ, ভারতের জাতীয় আন্দোলন, মহাত্মা গান্ধী সহ ভারতের রাজনীতিতে বামপন্থী ধারা ও শ্রমিক আন্দোলন, সাম্প্রদায়িকতার উত্থান ও বিকাশ। এরপর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের অন্তিম পর্ব ও স্বাধীনতা লাভ, প্র্যাকটিস সেট। এরপর হচ্ছে ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে নেপোলিয়ান, ফরাসি বিপ্লব ও সন্ত্রাসের রাজত্ব, নেপোলিয়ানের যুগ, উত্থান ও পতন, প্র্যাকটিস সেট। ভিয়েনা সম্মেলন থেকে জার্মানি ও ইটালির ঐক্য, ভিয়েনা সম্মেলন ও মেটানিকতন্ত্র, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, জার্মানির ঐক্য, ইটালির ঐক্য, সমাজতন্ত্রবাদ ও শিল্প বিপ্লব, প্র্যাকটিস সেট 1920, মানে 2টো প্র্যাকটিস সেটে এই অংশটাকে কভার করা হয়েছে। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেখতেই পাচ্ছ সিলেবাস এখানে কিন্তু 21 থেকে 24 এই কয়েকটি প্র্যাকটিস সেটের মধ্যে এই অংশগুলোকে কভার করা হয়েছে। এরপর উনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে দেওয়ার চেষ্টা করেছেন, সেগুলো ছক চার্টের মাধ্যমে। খুব ইন্টারেস্টিং এবং খুব কাজের হচ্ছে এই 13তম অধ্যায়, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর এবং সেখানেও যে প্র্যাকটিস সেটগুলো রাখা হয়েছে সেখানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, এই রকমভাবে আলাদা আলাদা প্র্যাকটিস সেট 60টা করে উনি রেখেছেন। এবং দেখো এই হচ্ছে মক টেস্ট পেপার, এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে 20টি মক টেস্ট উনি রেখেছেন, প্রত্যেকটাতেই 60টি করে প্রশ্ন। ফলে তোমরা এখন চাইলে প্রতিদিন 1টি বা 2টি করে এখানে প্র্যাকটিস করতেই পারো। আর একদম শেষে আছে বিগত বছরের যে প্রশ্ন, সেটা 2016 সালের 9, 10, 11, 12 কোশ্চেন এবং মাদ্রাসার 9, 10, 11, 12 কোশ্চেন। এইটাই হওয়া উচিত একটা বইয়ের যে স্ট্রাকচার, যেটা এসএলএসটির একটা গাইড বই বা প্র্যাকটিস বই, সেই বইয়ের স্ট্রাকচারটা কিন্তু এইরকমই হওয়া উচিত, যে সিলেবাস কভার হবে, প্রত্যেক অধ্যায় অনুযায়ী এমসিকিউ থাকবে প্র্যাকটিস করার জন্য, এবং অবশ্যই সেই পরীক্ষা রিলেটেড বিগত বছরে কীরকম প্রশ্ন এসেছিল সেটা কিন্তু বইতে রাখা উচিত।
আর একদম শেষে দেখো একটি ওএমআর শিট উনি অ্যাড করে দিয়েছেন। তোমরা চাইলেই এই ওএমআর শিটটার একাধিক কপি বানিয়ে নিয়ে প্র্যাকটিস করতেই পারো, ঠিক আছে। এরপরে দেখো উনি আবার সিলেবাসেরও উল্লেখ করে দিয়েছেন। এখানে হচ্ছে 11-12-এর সিলেবাস বাংলায় বলা আছে এবং তারপর হচ্ছে 9-10-এর সিলেবাস। ফলে আমরা পড়তে পড়তে সিলেবাসটাও চোখ বোলাতে পারি। যদিও উনি এই যে সূচিপত্র এটাকেই এত সুন্দর করে করেছেন, ধরে নাও এটাই সিলেবাস, ঠিক আছে। এরপর এখানে উনি পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে একজন পরীক্ষার্থীর কি করা উচিত সেটা উনি এখানে লিখিয়ে দিয়েছেন, বিশেষ করে এই স্বল্প সময়, এই সময় কি করা উচিত। তাহলে এবার চলো আমরা এক্স্যাক্টলি একটা দুটো কন্টেন্ট দেখে নিই যে উনি কিভাবে সাজিয়েছেন বইটিকে। তো প্রাচীন ভারত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রাচীন ভারতের ইতিহাস অংশে উনি দিয়েছেন। দেখো খেয়াল করে, প্রথমে উনি কিছু ছোট ছোট ইনফরমেশন অ্যাড করেছেন, সেখানে চার্টও থাকতে পারে, যেমন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার আবিষ্কার, স্থান, সময় ও আবিষ্কর্তা এখানে একটা চার্টের মাধ্যমে দিয়েছেন, যাতে আমরা অ্যাট এ গ্ল্যান্স একটু চোখ বুলিয়ে নিতে পারি। এখানে দেখো নদী তীরবর্তী যে হরপ্পার বিভিন্ন কেন্দ্রগুলো, কোন কোন কেন্দ্র এবং কোন নদীর তীরে, আর ছোট ছোট ইনফরমেশন, গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো রাখা উচিত সেগুলো উনি এখানে রেখেছেন। বৈদিক যুগ সম্পর্কে, যেমন বৈদিক সাহিত্যে প্রাপ্ত কিছু বিষয়, সেগুলো এখানে উনি চার্টের মাধ্যমে দিয়েছেন। এই যে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিভিন্ন মত, এটাও আমরা যাতে অ্যাট এ গ্ল্যান্স একবার একটু রিভিশন করে নিতে পারি। এছাড়া বৈদিক যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিভাষা, যেগুলো থেকে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সেটাও এখানে উনি চার্টের মাধ্যমে দিয়েছেন। বৌদ্ধ ও জৈন যুগ, এর উপরে দেখো বিভিন্ন যে বৌদ্ধ সঙ্গীতিগুলো, গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, বিভিন্ন যে উল্লেখযোগ্য প্রতীক গৌতম বুদ্ধের জীবনের সাথে জড়িয়ে আছে, জৈন ধর্মের বিভিন্ন তথ্যাবলী অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য। এরপরে মৌর্য বংশ সম্পর্কে দেখো, মৌর্য রাজাদের ক্রমপর্যায় সারণী, পরপর কোন কোন মৌর্য রাজা এসছিলেন, তাদের সময়কাল, গুপ্ত যুগের গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ এইভাবে দেওয়া আছে। এরপর যেটা মূল অংশ, এই যে ভারতের ইতিহাসের উপাদান, এখানে ওয়ান লাইনার ফরম্যাটে, এবং এটা রিভিশন করার জন্য কিন্তু এই সময় খুব আইডিয়াল। জাস্ট প্রশ্ন উত্তর র্যান্ডাম। একটা কথা বলে রাখছি শুরুতেই, যে এই বইটি কিন্তু ধারণা নেওয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এই বই হচ্ছে তোমার পড়া হয়ে গেছে, এবার তুমি শুধু প্র্যাকটিস করবে, তার জন্য কিন্তু যথেষ্ট আইডিয়াল, ঠিক আছে। এই যে সিন্ধু সভ্যতা একদম প্রশ্ন উত্তর ফরম্যাটে। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা নদী। হরপ্পা সভ্যতার সিটারেলগুলির আকৃতি কেমন ছিল? আয়তকার। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত ইটগুলির দৈর্ঘ্য কত ছিল? 11 ইঞ্চি। হরপ্পা সভ্যতার কোন পশুর ব্যবহার অজানা ছিল? ঘোড়া। হরপ্পার শস্যাগারকে কোন ঐতিহাসিক রাষ্ট্রীয় ব্যাংকের সহিত তুলনা করেছেন? ডক্টর বাসাম। সিন্ধু সভ্যতার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল? তুলো ও সুতি বস্ত্র। বুঝতে পারছো তো? এই রকম ফরম্যাটে উনি এবার সিন্ধু সভ্যতার ওপর দেখো 125খানা এরকম কোশ্চেন আনসার ফরম্যাটে উনি ইনফরমেশন দিয়েছেন। মানে ধরে নিতে পারো যে 125টি প্রশ্ন এবং উত্তর, যদিও তার মধ্যে কিছু রিপিটেশন আমার চোখে পড়েছে। এবং এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে রাখা হয়েছে, এসএলএসটির যে ফরম্যাট, আমি বারবার বলার চেষ্টা করি, এর আগে কয়েকটি বই রিভিউ করতে আমি এটাই বলার চেষ্টা করেছিলাম যে সেখানের বেশ কিছু প্রশ্ন কিন্তু এসএলএসটির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি হাই ছিল। নেট সেট পরীক্ষার জন্য সেগুলো খুব সুইটেবল ছিল, কিন্তু এসএলএসটির জন্য আমার খুব একটা সুইটেবল মনে হচ্ছিল না। তো এই বইতে স্যার যত প্রশ্ন উত্তর আলোচনা করেছেন, সমস্তগুলো স্ট্যান্ডার্ডই কিন্তু এসএলএসটির উপযোগী, এটা আমার বারবার মনে হয়েছে। এরপর হচ্ছে আর্য ও বৈদিক সভ্যতা, এবং ঠিক একইভাবে ওয়ান লাইনার ফরম্যাটে, মানে কোশ্চেন আনসার করে দেখো 180টি কোশ্চেন আনসার। আমি বলছি যে বেশ কিছু রিপিটেশন হয়তো চোখে পড়বে, তোমরা 5-7টা বাদ দিয়ে রাখতে পারো, কিন্তু সেই সংখ্যাও যথেষ্ট। তো এইভাবেই ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্যের ইতিহাস, গুপ্ত যুগ বা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস, পাল সেন যুগ আলোচনা করা হয়েছে। এবং পাল সেন যুগে কোশ্চেনের সংখ্যা তোমরা দেখো 255। এবার যেটা বলছিলাম যে উনি যেটা অ্যাড করেছেন আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রাচীন ভারতের অন্যান্য কয়েকটি রাজবংশ। কুষাণ সাম্রাজ্য সিলেবাসে বলা নেই, অথচ কুষাণ থেকে বিভিন্ন সময় প্রশ্ন কিন্তু এসছে এসএলএসটিতে।
তো খুব বেশি রাখেননি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই উনি অ্যাড করেছেন। সাতবাহন সিলেবাসে একদম বলা নেই, কিন্তু একটু দেখে গেলে কিন্তু ক্ষতি নেই। উপর চোখ বুলিয়ে রাখার জন্য বেশ কিছু প্রশ্ন উনি অ্যাড করে দিয়েছেন। শশাঙ্ক ও হর্ষবর্ধন, দক্ষিণ ভারতের চোল চালুক্য, যদিও এত কিছু দেখার প্রয়োজন নেই, মোটামুটি একটু আমরা দেখতে পারি। এই এক্সট্রিম দক্ষিণ ভারত থেকে কখনোই প্রশ্ন আসেনি, বা রাষ্ট্রকূট থেকেও সেই অর্থে প্রশ্ন আসেনি, পল্লব থেকেও এর আগে সরাসরি কোনো প্রশ্ন আসেনি, কিন্তু রিলেশন রেখে কোনো একটি প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, এরপর দেখো যেটা উনি করেছেন তা হচ্ছে প্র্যাকটিস সেট। সেট 1 ইতিহাসের উপাদান থেকে, এখানে উনি 60টি প্রশ্ন এবং তার উত্তর। তো এখানে আমি তো সমস্ত প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর মিলিয়ে দেখতে পারিনি, কিন্তু যতগুলো আমি দেখেছি র্যান্ডামলি মাঝে মাঝে দুই একটা করে, আমার কিন্তু একটাও ভুল আনসার কি চোখে পড়েনি। এটা কিন্তু এই বইয়ের একটি ভালো দিক। ঠিক আছে, এরপর সিন্ধু সভ্যতা থেকে এই যে 60টি, মানে আগের অংশগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নিয়ে একটা প্র্যাকটিস সেট দেখে নিলে। বৈদিক সভ্যতা থেকে প্র্যাকটিস সেট 60টি। প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে দেখো এই যে 60টি প্রশ্ন এবং শেষে হচ্ছে আনসার কি। ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান থেকে এখানে যদিও 30টা প্রশ্ন আছে। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস থেকে 60টি প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস থেকে 60টি প্রশ্ন। পাল ও সেনযুগ থেকে 60টি প্রশ্ন। ঠিক আছে, ঠিক এইভাবেই এই স্টাইলেই সমস্ত বইয়ের সম্পূর্ণ সিলেবাসকে কভার করা হয়েছে। সুলতানি যুগ, ভারতে মুসলিম শাসনের সূচনা, দাস বংশ, 83টি প্রশ্ন এবং উত্তর। খলজি বংশ, 100টি প্রশ্ন এবং উত্তর। আর প্রত্যেক ক্ষেত্রে আমি বলছি যে কিছু রিপিটেশন তোমরা পাবে, বা হয়তো প্রশ্নের উত্তরটা প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, এরকম 5-7টা তোমরা প্রত্যেক ক্ষেত্রেই পাবে। তুগলক বংশ, সৈয়দ ও লোদি বংশ, এরপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য। এখান থেকে দেখো বিজয়নগর থেকে 110টি প্রশ্ন উত্তর, এবং বাহমনি থেকেও দেওয়া হয়েছে, তোমরা একবার চোখ বুলিয়ে রাখতেই পারো। এই যে বাংলার ইলিয়াস শাহী এবং হোসেন শাহী, এখান থেকে 50টি ইলিয়াস শাহী থেকে, এবং দেখো হোসেন শাহী থেকে 30টি প্রশ্ন উত্তর। ভক্তি ও সুফি আন্দোলন, এখান থেকে 58টি প্রশ্ন এবং উত্তর রাখা হয়েছে। এরপর হচ্ছে প্র্যাকটিস সেট। সুলতানি যুগের 60, খলজি, তুগলক, সৈয়দ ও লোদি 60, বিজয়নগর, বাহমনি ও বাংলা 60। এরপর শুরু হচ্ছে মুঘল সাম্রাজ্য, এবং দেখো প্রথমে মুঘল শাসকদের বংশতালিকা, আকবরের রাজসভায় নবরত্ন, আর ছোট ছোট করে আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে দেওয়া হয়েছে, একটা মোটামুটি সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে ইনফরমেশনগুলোর মধ্যে। এরপর শুরু হচ্ছে বাবর ও হুমায়ুন, সেখান থেকে দেখো 110টি প্রশ্ন এবং উত্তর। শেরশাহ ও তার শাসন ব্যবস্থা 66টি। আকবর 120টি প্রশ্ন এবং উত্তর। এবার শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। আচ্ছা, এরপরে দেখো এই যে ঔপনিবেশিক অর্থনীতি, যদিও এই জায়গায় আমার মনে হয়েছে যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অ্যাড করার প্রয়োজন ছিল, যেমন ভারতের যে রেল ব্যবস্থা তার উল্লেখ করা হয়নি, বা ঊনবিংশ শতকে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, তার যে লিমিটেড ডেভেলপমেন্ট হচ্ছিল তার বিষয়ে আরেকটু প্রশ্ন রাখা উচিত ছিল। এখানে সেই সমস্ত প্রশ্ন নেই। এখানে বেসিক্যালি যে ল্যান্ড রেভিনিউ সিস্টেমগুলো তার উপরেই কোশ্চেনের জোর দেওয়া হয়েছে। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ড্রেন অফ ওয়েলথ, তার উপরে কিন্তু প্রশ্ন উত্তর রাখলে ভালো হতো। ওই জন্য আমি এই জায়গাটাকে একটু ইনকমপ্লিট বলে লিখে রেখেছি। এছাড়া আদিবাসী উপজাতি ও কৃষক বিদ্রোহ, প্রচুর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু রাখা হয়েছে। চলো আমরা একটু ইউরোপের অংশটা এবার দেখে নিই। এই হচ্ছে ইউরোপের অংশ। ফরাসি বিপ্লব ও সন্ত্রাসের রাজত্ব, এখান থেকে 140টি প্রশ্ন উত্তর। নেপোলিয়নের যুগ, উত্থান পতন, 105টি প্রশ্ন উত্তর, এবং তারপরে প্র্যাকটিস সেট, এই যে 60টি প্রশ্ন এবং তার আনসার কি। চলো এরপর আমরা 13তম অধ্যায়টি দেখি, যেটা আমার বেশ কাজের মনে হয়েছে এই পরীক্ষার জন্য। এই হচ্ছে সেই 13তম অধ্যায়, যদিও ভুল করে এখানে 12 লেখা হয়েছে। বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর। প্রাচীন ভারত, এখানে কি কি থাকছে
সিন্ধু, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন, মৌর্য, গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্য। এখানে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেইনের প্রশ্ন, রেল, গ্রুপ ডি, ঠিক আছে, এই সমস্ত যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এই অংশ থেকে এসছিল তার প্র্যাকটিস সেট উনি করে দিয়েছেন। দেখো নেক্সট প্র্যাকটিস সেট, এটা কিন্তু খুব কাজের। দেখো এরপর সুলতানি যুগ ও বিজয়নগর, বাহমনি, বাংলা, মুঘল সাম্রাজ্য, এর উপরে এবার বিভিন্ন যে চাকরির পরীক্ষার প্রশ্ন তা এখানে রাখা হয়েছে। আধুনিক ভারতের ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, পাশ্চাত্য শিক্ষা ও সংস্কার, জাতীয় চেতনার উন্মেষ ও জাতীয় আন্দোলন ও স্বাধীনতা লাভ। 7টি প্র্যাকটিস সেট এই সিলেবাসকে কভার করে আছে, এই বিভিন্ন যে সরকারি পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে, ঠিক আছে। এরপর 14তম অধ্যায় হচ্ছে মক টেস্টের কোশ্চেন। 20টি মক টেস্ট উনি রেখেছেন এবং সম্পূর্ণ সিলেবাসের ওপর একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে এসএলএসটি 2025 মক এক্সাম 1। দেখো এবং লাস্টে আনসার কি, মক এক্সাম 2। এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড, এসএলএসটির প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন এসছে বা মাদ্রাসাতে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন এসছে সেই স্ট্যান্ডার্ডকে কিন্তু মাথায় রেখে কোশ্চেন করা হয়েছে। অযথা বেশি জটিলতা তৈরি করা হয়নি বা ওই নেট সেট স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু এখানে রাখার কোনো রকম প্রবণতা ওনার মধ্যে দেখা যায়নি। 20টি মক টেস্ট শেষ হওয়ার পর রাখা হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা 2016 কোশ্চেন, তোমরা এখান থেকে দেখেই নিতে পারবে, আর মাদ্রাসার কোশ্চেন। তো এইভাবে সম্পূর্ণ বইটাকে কিন্তু উনি তৈরি করেছেন। আচ্ছা, শুরুতেই যে ত্রুটির কথা বললাম, চলো এবার আমরা সেটা দেখে নিই। খুব খুঁটিয়ে যখন আমি বইটি দেখা শুরু করি এক্স্যাক্টলি তখনই কিন্তু এই ত্রুটি আমার চোখে পড়ে। এই ত্রুটির মূলত 2টি দিক। এক হচ্ছে বেশ কিছু ছাপার ভুল বা প্রিন্টিং মিস্টেক, বানান ভুল, এবং খুব অল্প সংখ্যক হলেও তথ্যগত কিছু ভুলও আমার চোখে আসে। তো যখনই এই ত্রুটি আমার চোখে পড়ে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি সেই সমস্ত জায়গার স্ক্রিনশট নিয়ে স্যারকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে। তো স্যার সেগুলি দেখে আমাকে ইমিডিয়েট জানান যে উনি আর এই বই ছাপাচ্ছেন না, কিছুদিন উনি ছাপানো বন্ধ করে আগে সম্পূর্ণ বইয়ের এই যে ত্রুটির জায়গাগুলো সেগুলো উনি আগে কারেকশান করবেন। অলরেডি সেই কারেকশানের কাজ উনি শুরু করে দিয়েছেন এবং তারপর উনি পরবর্তী বইগুলো ছাপিয়ে বের করবেন। তো ইতিমধ্যে যারা বেশ কিছু কপি নিয়ে নিয়েছে তাদের কি হবে, তাদের জন্য উনি বলেছেন যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে যে পেজের যে যে ত্রুটিগুলো ওনার চোখে ধরা পড়েছে সেগুলোকে উনি সংশোধন করে রেকটিফাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো কিছু ত্রুটি আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কী ধরনের ত্রুটি এই বইতে আছে। যেমন দেখো, প্রাচীন ভারতের ক্ষেত্রে 38 পাতায় এখানে গান্ধারের রাজধানী কোথায় ছিল লেখা আছে অসমক, বুঝতেই পারছো যেটা ভুল। অথচ ওই পাতাতেই 50 নম্বরে ওই সেম কোশ্চেন রয়েছে, গান্ধার রাজ্যের রাজধানী কোথায়, তক্ষশিলা। এখানে খেয়াল করো 45 নম্বর যে কোশ্চেন, কোশল মহাজনপদ, এই বানানটা খেয়াল করো, মহাজনপটির স্বপ্ন বাসব দত্তা, বানান এখানে ঠিক হয়নি। সুরসেনের রাজধানী কোথায় ছিল, এটাও ঠিক হয়নি। ব্রিজি বা বজ্জি মহাজনপদটির রাজধানী কোথায় ছিল, এটাও ভুল। তো এই যে মিস্টেক, কিছু তথ্যগত ভুল আর বেশ কিছু বানান ভুল। যেমন দেখো এখানে গহন অরণ্য হতো, এটা গ্রহণ হয়ে গেছে। এরকম ছোট ছোট বানান ভুল কিন্তু আমার বেশ চোখে পড়েছে এবং যখনই যেটাই আমার চোখে পড়েছে আমি তার ছবি তুলে স্যারকে সেটা শেয়ার করেছি। এই কারণেই এই বইটি দেখতে আমার অনেকটা সময় লেগেছে। আমি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, বিশেষ করে ওয়ান লাইনার যে কোশ্চেন আনসার তা কিন্তু সব আমি দেখার চেষ্টা করেছি, সব। এবং এটা করতে গিয়েই আমার সময় অনেক বেশি লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে একটি নির্ভুল বই অন্তত বাজারে থাকুক। দেখো এখানে বৃহদ্রথ বৃহদত্ত হয়ে গেছে, এটা আমরা বুঝতেই পারবো, কিন্তু এগুলোও তো কাঙ্ক্ষিত না। বৌদ্ধ সঙ্গীতি, সঙ্গীত। চন্দ্রগুপ্ত মৌর্য, দেখো মৌর্য হয়েছে। এরকম টুকটাক প্রচুর ভুল কিন্তু চোখে পড়েছে। আরও দু একটা দেখাই তোমাদের। সুলতানি যুগে একমাত্র কোন শাসক সুলতান উপাধি গ্রহণ করেন,
তার উত্তর খিজির খাঁ। বুঝতেই পারছো যে এটা কিন্তু তথ্যগত ভুল হয়ে গেল একটা মিস্টেকের জন্য। ইব্রাহিম লোদি হতো, ইব্রাহিত লোদি। গুলবদন বেগম কে ছিলেন? বাবর কন্যা হুমায়ুনের ভাগ্নি হয়ে গেছে। সামান্য বানান ভুলের জন্য তথ্যটাই কিন্তু ভুল হয়ে গেল। মেদিনী রায় হয়েছে মেদিনী রাও। বারবার দেখলাম জহিরুদ্দিনের জায়গায় জাহিরুদ্দিন একাধিক জায়গায়। এখানে 101 নম্বর প্রশ্নটি দেখো, দিওয়ান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? তুর্কি ভাষায় তার উত্তর। অথচ এখানে 98 নম্বর প্রশ্নে কিন্তু ওটা সঠিক উত্তর রয়েছে, দিওয়ান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বাবর। এটাও অনেক জায়গায় খেয়াল করলাম যে একই প্রশ্ন উত্তর সঠিক একটা রয়েছে, আবার একটা একদম অ্যাবসার্ড একটা আনসার কি করা রয়েছে। এটা ছাপারই ভুল হবে, কারণ স্যার এই ধরনের ভুল করবেন না, কিন্তু এটাও তো কাঙ্ক্ষিত নয়। 202 নম্বর পেজ, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। সিরিয়াস মিস্টেক, লর্ড ক্যানিং হওয়া উচিত। 210 নম্বর পেজ, কোশ্চেনটা দেখো, কে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল? প্রশ্নটি ত্রুটিপূর্ণ এবং উত্তর লর্ড ডালহৌসি, মানে একটা পুরো গোলমেলে ব্যাপার। 232 নম্বর পৃষ্ঠা, 94 নম্বর প্রশ্ন, দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ, এখানে এক্সট্রিমিস্ট হয়ে আছে। 103 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য হবে, হয়ে আছে নরেন্দ্রনাথ ঠাকুর। 277 নম্বর পেজ, কবে বিসমার্ক জার্মানির চ্যান্সেলর হন? এটা কিন্তু প্রশ্নটাই ত্রুটিপূর্ণ। বিসমার্ক প্রাশিয়ার চ্যান্সেলর হয়েছিলেন 1862 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তখনও তো জার্মানি তৈরিই হয়নি। কার উদ্যোগে জোলভেরাইন গঠিত হয়? এখানে উত্তর হয়ে আছে হ্যাজেন, হবে ম্যাজেন। 280 নম্বর পেজ, 8 নম্বর প্রশ্ন, ইয়ং ইটালি দল কোন শহরে প্রতিষ্ঠিত হয়? হয়ে আছে উত্তরে ভার্সাই, হবে মার্সেই। রিজর্গিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন? হবে কাভুর, এখানে হয়ে আছে কাফুর। 299 নম্বর পেজ, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি হয়ে আছে, এটা কিন্তু এরিক ড্রুমান্ড হওয়ার কথা। এটা ক্লেমেশো কে ছিলেন? দেখো ক্লমেন হয়ে রয়েছে। ফলে বানান ভুল এবং তথ্যগত ভুল এই দুইয়ের কম্বিনেশন কিন্তু এই বইতে বারবার চোখে পড়েছে। বিশেষ করে বানান ভুল, তথ্যগত ভুল সেই তুলনায় যথেষ্ট কম, কিন্তু তবুও আমি তোমাদের দেখালাম। তো স্যারকে আমি সমস্ত যত ভুল আমার নিজের চোখে পড়েছে আমি ওনাকে শেয়ার করেছি, এবং উনি অ্যাডমিট করেছেন যে অতি দ্রুত সেই ভুলগুলি উনি রেকটিফাই করেই তারপরে বাজারে পরবর্তী বইগুলো উনি ছাপিয়ে বের করবেন। উনি আপাতত ছাপানো বন্ধ রেখেছেন এবং এই রেকটিফিকেশনের কাজ করছেন। তো আমি আবারও বলছি, যারা ইতিমধ্যেই বই নিয়েছো, তো স্যার অ্যাসিওরেন্স দিয়েছেন যে তাদের জন্য একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ উনি করবেন, এবং সেই ভুলগুলি এক জায়গায় করে উনি তার যে কারেক্ট আনসার বা সংশোধনী সেটা উনি শেয়ার করার চেষ্টা করবেন। এইটা যদি উনি করেন এবং সত্যি সত্যি যদি সমস্ত ভুলগুলি কারেক্ট করে এই বইটিকে উনি আবার বের করতে পারেন, তাহলে এই যে স্বল্প সময় আমাদের হাতে আছে সেই সময়ে এই বইটি অ্যাজ এ প্র্যাকটিস বুক কিন্তু যথেষ্ট কাজের হতে পারে। তো এই ছিল বইটি সম্পর্কে আমার জেনারেল একটা ওভারভিউ। আমি চেষ্টা করেছি যতটা খুঁটিয়ে দেখে এই বইটি সম্পর্কে আমার মতামত তোমাদের সামনে শেয়ার করতে, যাতে তোমরা বইটি কেনার আগে একটি সঠিক ধারণা পেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।